আমি প্রথম কোশ্চেনটা বা এভাবে বলতে চাচ্ছি যে আপনি পারফরমেন্সটা তৈরি করলেন, এই স্ক্রিপ্টটা কেন করলেন? বা এটা কি স্পেসটা দেখে আপনার কাছে মনে হয়েছে যে এটা করা প্রয়োজন, নাকি ওই স্ক্রিপ্টটা আপনার অ্যাডাপ্টেশন করে স্পেসটাকে সেভাবে ধারণ করেছে? জি স্যার। আচ্ছা, প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আসলে মিডসামার নাইটস ড্রিম এই টেক্সটটাই আমরা করেছিলাম, মঞ্চস্থ করেছিলাম। এটা আসলে আমাদের একাডেমিক কোর্সের একটা অন্তর্ভুক্ত একটা সিন ওয়ার্ক ছিল, অভিনয় অনুশীলন। তো সেইটা যেমন আমরা হচ্ছে যে গ্রিক কমেডি করছিলাম, তো এলিজাবেথিয়ান কমেডি করছিলাম, নিউ ক্লাসিক কমেডি করছিলাম। তো এলিজাবেথিয়ান কমেডি হিসেবে এটা আমাদের পাঠ্য সেকেন্ড সেমিস্টারে। আচ্ছা। তো মূলত আসলে সেই জায়গা থেকেই টেক্সটটাকে বেছে নেওয়া পাঠ্যক্রমের অংশ হিসেবেই। কিন্তু তারপরে পাঠ্যক্রমের অংশ হিসেবে করতে গিয়ে আমার কাছে এটা মনে হলো যে টেক্সটে যে প্রকৃতির কথা বলে, যে প্রাসাদের কথা বলে, সেটা যদি আমি হুবহু এরকম একটা জায়গা পাই বা কাছাকাছি এরকম একটা জায়গা পাই, তাহলে সেই জায়গাটায় কেন এই পারফরমেন্সটা করব না। এইটার জন্যই মূলত হচ্ছে যে এই পরিবেশে আসা। পরিবেশে আসা মানে হচ্ছে যে সেটা আবার আমার আয়ত্তের মধ্যে যাতে থাকে, সেই চিন্তাটাও করেছি। এখন আমি তো আর ন্যাশনাল উদ্যানে চলে যেতে পারবো না বা অন্য কোথাও যেতে পারবো না যেখানে হয়তো প্রকৃতি আছে কিন্তু রাজপ্রাসাদের কোনো অবয়ব নাই বা কাঠামো নাই। তো সেই কারণেই আসলে হচ্ছে যে আমি চেয়েছিলাম এই টেক্সটটাকে এরকম একটা ন্যাচারের মধ্যে যে মানে হচ্ছে পারফরমেন্সটা করা টেক্সটের কারণেই। আমরা যদি মিডসামার নাইটস ড্রিম পড়ে থাকি, এটা বাংলা অনুবাদ হয়েছে চৈতালি রাতের স্বপ্ন, তাহলে কিন্তু আমরা মানে উপলব্ধি করতে পারবো যে টেক্সটটা কি বলে, এই যে চৈতালি রাতের কি ঘটনা ঘটে সেটাকে কেন্দ্র করে এই নাটকটা। এবং নাটকটা শুরু হয় একটা প্রাসাদ থেকে, এর মাঝখানে চলে যায় হচ্ছে যে মাঝখানে ম্যাক্সিমাম সময়টায় বনে চলে যায় এবং ফিরে আসে আবার রাজপ্রাসাদে। এবং এই টেক্সট থিয়েটারের মধ্যে আবার থিয়েটার আছে, এখানে আবার হচ্ছে যে তাঁতিরা, এই যে বিভিন্ন শ্রমজীবী মানুষকে নাট্যকার শেক্সপিয়ার এখানে নিয়ে আসছেন, তারা আবার হচ্ছে যে রাজার বিয়ে উপলক্ষে নাটকটা মঞ্চস্থ করে। এই হচ্ছে যে মোটামুটি গল্প। তো এই চিন্তা থেকেই মূলত হচ্ছে যে আমি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং হচ্ছে যে টেক্সট যেটা ডিমান্ড করে সেই কারণেই হচ্ছে যে আমি এই পরিবেশে এটা পারফরমেন্সটা করেছিলাম বা চিন্তা করেছিলাম। আচ্ছা, আপনি কি স্যার স্ক্রিপ্টটা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন করেছিলেন কি না, নাকি হুবহু? না, টেক্সটটা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন মানে ওইভাবে ইন্টারপ্রিটেশন না করলেও অ্যাডাপ্টেশনটা করেছিলাম। আচ্ছা। মানে হচ্ছে যে অ্যাডাপ্টটা কীভাবে করেছিলাম যে আমাদের মতো করে আমাদের চিন্তায়, মানে পড়ি কীরকম, তারপরে হচ্ছে যে পাক চরিত্র আছে একটা, সেই পাক চরিত্রটা আমাদের চিন্তায় কীরকম, ওখানে পরিদের কথা বলা আছে, সেই বিষয়টা আমাদের চিন্তায় কীরকম, সেই জায়গা থেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছিলাম। মানে অ্যাডাপ্টটা করার চেষ্টা করে কোথাও কোথাও হচ্ছে যে পরিদেরকে আমাদের কাছে যে স্টার যারা ফিল্মে টেলিভিশন, তাদেরকে অনেক সময় আমাদের কাছে পরি মনে হয়, তো বা হচ্ছে অ্যাঞ্জেল মনে হয়। তো এরকম জায়গা থেকে আমি চরিত্রগুলোকে মানে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছিলাম। তারপরে এই নাটকের মধ্যে কামার আছে, তাঁতি আছে, কুমার আছে, জেলে আছে, এই যে চরিত্রগুলোকে নাট্যকার নিয়ে আসছেন, এগুলোকেও হচ্ছে যে আমরা কিছুটা হচ্ছে ফিল্ড ওয়ার্কও করেছিলাম। এদের চরিত্রায়নটা কীরকম, এদের ভাবনাটা কীরকম, এদের চিন্তাটা কীরকম, সেই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজটা মানে ভাষাটা আমরা হচ্ছে যে মানে আমাদের আঞ্চলিক ভাষায় নিয়ে আসছিলাম। ওই বড় ধরনের কোনো ধরনের হচ্ছে যে মানে ইন্টারপ্রিটেশনে না গিয়ে মানে টেক্সটের মধ্য থেকেই মানে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছিলাম আমাদের মতো করে আসলে। আচ্ছা, এই আরেকটা কোশ্চেন, পারফর্মার আপনার ডিপার্টমেন্টের সবাই ছিল? পারফর্মার প্রায় 24-25 জন ছিল। মানে আমি এনভায়রনমেন্টটাকে একটু ব্যাখ্যা করি, এই জায়গাটাই ঘটেছিল। আচ্ছা। মানে আমরা যেখানে বসে আছি, মানে এই জায়গাটা ছিল রাজপ্রাসাদের অংশ, দর্শক মুভেবল ছিল, আচ্ছা। প্রায় 500 দর্শক ছিল কিন্তু এইখানে। আচ্ছা। এইখানে আমি মাচা করে মানে বনের জায়গাটা করেছিলাম, এইখানে একটা ওই গাছগুলো বিভিন্ন জায়গায় মাচা হাইড করেছিলাম বাঁশ দিয়ে, ওই বাঁশটাও ব্যবহার করেছিলাম এনভায়রনমেন্টের মানে একটা অংশ, কাঠ ব্যবহার করিনি, সব জায়গায় বাঁশ ব্যবহার করেছিলাম। ওই বাস যে বাচ্চা টাচা করেছিলাম, আর এইখানে একটা র্যাম্প ব্যবহার করেছিলাম এবং এই যে স্পেসটা উপরে এইখানে পারফরমেন্স হতো, আবার এইখান থেকে এই যে নাটমণ্ডলের ছাদে ওইখানে পারফরমেন্স হতো। আর যে ছেলেটা পাক করতো সে এতটাই হচ্ছে যে গাছে উঠতে পারতো, মানে একদম বানর যেভাবে গাছে ওঠে সেইভাবে একদম এই গাছের এই পাম ট্রিগুলোর মাঝখানে চলে যেত, ও এমনভাবে নামতো এবং এমনভাবে যেত
যাতে করে হচ্ছে যে মুহূর্তেই হচ্ছে যে মানে মিলিয়ে যেত আমাদের চিন্তায় যেভাবে হচ্ছে যে ওই যে সুপার ন্যাচারাল যে হচ্ছে যে অতি প্রাকৃতিক যে চরিত্রগুলো থাকে সেরকম জায়গা থেকে আসলে ও মুভমেন্টটা করেছিল। প্রশ্নটা কি যেন ছিল আরেকটু মনে করি আরেকবার। পারফর্মাররা আপনি কিভাবে পারফর্মাররা ছিল হচ্ছে যে আমাদের বিভাগেরই সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, প্রায় 25 জনের মতো 24-25 জনের মতো পারফর্মার ছিল। এবং এই যে রাস্তা এইটার জন্য আমাদের হচ্ছে যে সমস্যা ছিল আওয়াজটা শোনা যাবে কিনা, এবং হচ্ছে এত দর্শক ওপেন ছিল, এবং তখন বিশ্বকাপ চলছিল, ক্রিকেট বোধ হয়। তো বিশ্বকাপ বিভিন্ন জায়গায় খেলা হচ্ছিল, কিন্তু সেই খেলা বাদ দিয়ে কিন্তু এই প্রত্যেকটা দর্শক এখানে এসে নাটক দেখেছিল। মানে এরা এতটাই হচ্ছে যে এই গল্পটার সাথে মিশে গিয়েছিল বা ইনভলভ ছিল, এবং প্রকৃতি এবং হচ্ছে যে এই স্পেস, তারপর হচ্ছে যে পারফরমেন্স, সব কিছু হচ্ছে যে মানে একটা লিন হয়ে গেছিল, মিলে গেছিল, যে কারণে দর্শক হচ্ছে যে আনন্দ পেয়েছিল। আরেকটা হচ্ছে পারফর্মারদের যে প্রস্তুতি, আপনি স্ক্রিপ্টটা সিলেকশন করার পর স্পেসটা সিলেকশন করার পর পারফর্মারদের যে প্রস্তুতি ওটা যদি একটু আমাকে বলতেন, মানে কী কী উপায়ে না, পারফর্মারদের প্রস্তুতির ক্ষেত্রে এটা তো হচ্ছে যে এরা খুবই জুনিয়র ছিল, কিন্তু জুনিয়র থাকার পর ওইটাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, আমার জন্য চ্যালেঞ্জ কীভাবে এদেরকে প্রস্তুতিটা নিতে পারে। মেথড অ্যাক্টিংটা তারা মাত্র শুরু করেছে, ব্রেক তারা পড়েনি, তার মানে এদের একটা উচ্ছ্বাস ছিল, উদ্দীপনা ছিল এই পারফরমেন্সটা করার জন্য, যে কারণে আমার জন্য সুবিধা হয়েছে। এবং যেহেতু হচ্ছে যে এই পারফরমেন্সটা আমি আবার মানে হচ্ছে যে আমাদের ওই যখন ওরা হচ্ছে যে ওই মানে শ্রমজীবী মানুষের নাটকটা অভিনয় করে রাজার সামনে, তখন আমরা আবার এই জায়গাটায় কি করেছিলাম যে আমাদের যে সং পারফরমেন্স আছে, হ্যাঁ। ট্রেডিশনাল সং বা যাত্রায় যে বড় বড় করে পারফরমেন্স করার বা মেলোড্রামাটিক যে পারফরমেন্স করার যে আঙ্গিকটা, এইটা ওরা যেহেতু অনেকেই ফিল্ম দেখেছে, বাংলা ফিল্ম দেখেছে, যাত্রা দেখেছে বা সং দেখেছে, এইটা ওরা অ্যাডাপ্ট করতে পেরেছিল, আচ্ছা, মানে সহজাতভাবে পেরেছিল। মানে যে কারণে ওদের ট্রেনিংয়ের জন্য আমাকে হচ্ছে যে বিশেষ করে এই জায়গাটায় হচ্ছে যে আমাদের মলিয়ারের যে হচ্ছে যে বা আমরা ওটাকে কি বলি যেন ওই সময় আমরা সেকেন্ড সেমিস্টার পড়াতাম বা এখনও পড়াই, মানে কমেডিয়া ডে লার্টের যে কিছু অনুশীলন ছিল, তারপরে হচ্ছে যে আমাদের ওইটা একটা হচ্ছে যে কমেডি তৈরির জন্য যে বা কমেডি সৃষ্টির জন্য লাফটার গ্রন্থের যে অনুশীলনগুলো, টেকনিকগুলো, সেগুলো আমরা বারবার করেছি। তারপর আমরা কিছু মুভি দেখেছি, মানে একদম মানে মিস্টার বিন থেকে শুরু করে চার্লি চ্যাপলিন থেকে শুরু করে গড মাস্ট বি ক্রেজি, এরকম কিছু মুভি দেখেছি যে কমেডি বা রিপিটেশনের জায়গা থেকে বা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে, ক্যারেক্টারাইজেশনের জায়গা থেকে বিভিন্নভাবে যে হচ্ছে চরিত্রায়নটা করা যায় এবং কমেডির যে জায়গাগুলো তৈরি হয়, এগুলো আমরা বেশ অনুশীলন করেছিলাম। এই অনুশীলনের মধ্য দিয়ে এবং হচ্ছে স্বতঃস্ফূর্ত জায়গা থেকে, এবং ওদের যে এই দেখা যাত্রা সং বিভিন্ন ক্যারেক্টারগুলো দেখার জায়গা থেকেই ওরা আসল চরিত্রায়নের জায়গাটা নির্মাণ করেছিল। আচ্ছা। এই আরেকটা কোশ্চেন, আমি যদি আপনাকে সহজ করি তাহলে আপনার জন্য হবে যে একদম পরিবেশনা রীতির জায়গা থেকে শুরু থেকে আপনি তো বললেন একটু অল্প অল্প করে, সে জায়গা থেকে যে একটা প্রোডাকশন হলো, দর্শকদের কাছে এলো, সেটা যদি ধাপে ধাপে একটু বলতেন, লাইটসে কস্টিউম থেকে আচ্ছা, ওই যে পারফরমেন্স রীতি, বা আপনি কোন রীতি থেকে আমাদের আমি প্রথম প্রশ্ন করি যে আমাদের যে আপনি যে পারফরমেন্সটা করেছিলেন এতে কি আমাদের যে লোকজ ধারার যে নাট্যরূপ সেটার দ্বারা কোনো প্রভাবিত ছিল কিনা? হ্যাঁ, লোকজ নাট্যের জায়গা থেকে অ্যাক্টিং স্টাইলটা, মেলোড্রামাটিক স্টাইলটা প্রভাবিত ছিল। বাট আমি যখন একটা শেক্সপিয়র করছি, তখন আমরা যেহেতু বিভাগে শেক্সপিয়র চর্চা বহুত আগে থেকেই করছি এবং আমাদের অনেক পোশাক ছিল, এবং ওই জায়গা থেকে আমরা ইম্প্রোভাইজ করেছিলাম যেন এটা ইউরোপিয়ান মনে হয়, আবার এটা যেন হচ্ছে যে আবার যেন হচ্ছে যে পিরিয়ডিক্যাল না হয়। বোঝা গেছে যে দেখলে মনে হবে এটা হচ্ছে যে ইউরোপিয়ান এবং হচ্ছে শেক্সপিয়ান, কিন্তু আবার সম্পূর্ণভাবে হচ্ছে যে এলিজাবেথিয়ান পিরিয়ডের কস্টিউম মনে হবে না। তো এইরকমভাবে একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছিলাম। তো রাজাদের পোশাকের ক্ষেত্রে ওইরকম রাজা রানীদের পোশাক বা প্রাসাদের যারা, তাদের পোশাকটা এরকম করেছিলাম, আর যারা হচ্ছে যে শ্রমিক শ্রেণীর যারা, তো তাদের জন্য হচ্ছে যে আমরা এই ধরনের ইউরোপিয়ান মনে হবে, কিন্তু আবার হচ্ছে যে সেটা পিরিয়ডিক্যাল না। এইভাবে আমরা ভাবার চেষ্টা করি, যেহেতু বিভাগে অনেক কস্টিউম ছিল সেই জায়গা থেকে আমরা নিয়ে আসছিলাম। এবং আমরা কিছু হচ্ছে যে ওই এলিজাবেথিয়ান সময়টা এবং না বোঝা ইউরোপিয়ান বোঝানোর জন্য কিছু লেস কিনেছিলাম, যাতে করে আরও, আর বিশেষ করে পরিদের চরিত্রায়নের জন্য আমরা কিছু ইম্প্রোভাইজ করেছিলাম, মনে হবে ওটা হচ্ছে যে ইউরোপিয়ান। সাদা টি শার্ট এবং টাইটসের মধ্যে দিয়ে ওরা আরও কিছু মানে ওই যে লেসগুলো লাগিয়ে ওরা হচ্ছে যে ওই বৈচিত্র্যটা নিয়ে আসছিল। তো এইভাবে হচ্ছে যে মূলত কস্টিউমের চিন্তাটা ছিল, মনে হবে ইউরোপিয়ান, কিন্তু আবার পিরিয়ডিক্যাল না। পিরিয়ডিক্যাল তো বোঝাচ্ছে যে একদম এলিজাবেথিয়ান পিরিয়ডিক্যাল না। আচ্ছা, তো সেইটা হচ্ছে যে একটা জায়গা তৈরি হয়েছিল। আর লাইটসের জায়গা থেকে চ্যালেঞ্জ ছিল যে এইখানে লাইটস করা, এইখানে লাইটস করা, এবং এত বড় একটা এনভায়রনমেন্টে লাইটস করা। আমি কিন্তু এই পুরো জায়গাটাকে আবার
মানে একটু ইয়ে করে দিয়েছিলাম কালো কাপড় দিয়ে দূর থেকে আচ্ছা। যে যাতে করে হচ্ছে যে ওইদিকে রাস্তার মানুষ ডিস্টার্ব করতে না পারে, এরকম ভাবে এদিকে লাইব্রেরি থেকে ডিস্টার্ব করতে না পারে, এরকম একটা মানে স্পেস আমি তৈরি করেছিলাম। তো স্পেস ডিজাইনটা চমৎকার ছিল, যেহেতু আমি আগেই বলেছি যে এনভায়রনমেন্টাল সব মানে ন্যাচারাল যে বাঁশ, তারপর হচ্ছে এই বিষয়গুলোকে রশি, এই বিষয়গুলোকে ব্যবহার করেছিলাম সেটের জায়গা থেকে, এবং কালারটাও টেক্সচারটা ওইভাবে নিয়ে আসছিলাম যেন মনে হচ্ছিল যে আসলেই যখন বনের ভিতরে কাজ করতেছে, এবং সেই জন্যই হচ্ছে লাইটগুলোকে ওইভাবে আবার আমরা সবসময় সাধারণত টপ লাইট 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কিফিল লাইট থেকে আমরা ব্যাক লাইট এইভাবে লাইটটা করি। এই জায়গাটায় হচ্ছে যেহেতু ম্যাজিক্যাল, যেহেতু হচ্ছে যে কিছুটা সুপার ন্যাচারাল ক্যারেক্টারগুলো আসে, সেই জন্য আমি কিছু ফ্রুট লাইট ব্যবহার করেছিলাম, এবং হচ্ছে যে মানে এই পাম ট্রিগুলোকে আলোকিত করেছিলাম যাতে রিফ্লেক্ট করে আলোটা নিচের দিকে পড়ে। তো সেইভাবে হচ্ছে যে এবং এবং তাছাড়াও তো হচ্ছে স্পটলাইট ছিল, ব্যাকলাইট ছিল, এগুলো তো ছিলই, কিন্তু মানে হচ্ছে যে এই জায়গাটায় হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে লাইট ব্যাকলাইট ব্যবহার করেছিলাম, এইসব জায়গা থেকে ফ্রন্ট লাইট ব্যবহার করেছিলাম। তো এইগুলো চ্যালেঞ্জ ছিল, যেহেতু এখানে কোনো বার নাই, কোনো হচ্ছে যে প্রসিনিয়াম মঞ্চের মতো কোনো হচ্ছে যে সুযোগ সুবিধা নাই, কিন্তু আসলে হচ্ছে যে আমাকে খুঁজে নিতে হয়েছে যে অ্যাঙ্গেলটা কোন কোন জায়গা থেকে হবে, এবং কোন জায়গাটা হলে হচ্ছে যে এই ধরনের আলো ছায়া এবং হচ্ছে যে মায়ার জায়গাটা তৈরি হবে। এই বিষয়গুলো চমৎকার ছিল মানে লাইটের জায়গা থেকে, এবং সাউন্ডের জায়গা থেকে যেটা ছিল, সাউন্ডের জায়গা থেকে আসলে পারফর্মাররাই বনের মধ্যে সাউন্ড ক্রিয়েট করতো। ওইভাবে ভাবছিলাম যে ওদের হাতে সবাই কাজ থেকে ফিরছে, ফিরে এসে মহড়া করবে বনের ভিতরে, মহড়া করে তারা চলে যাবে। এই মহড়ার মধ্যেই হচ্ছে যত সব জ্ঞানজাম ঘটে যায়, ওদিকে প্রেমিক প্রেমিকা পালায় আসে, মানে এই প্রেমিক প্রেমিকা একজন প্রেমিকা আরেকজনের হয়ে যায়, আরেকজন প্রেমিকা এরকম হয়ে যায়। এই জায়গাটায় ওই যে পরীর রাজা যে ছিলেন ওবেরন, ওবেরন হচ্ছে পাককে বলে এই ছেলেটার পিছনে এই মেয়েটা ঘুরতেছে, একে একটা ফুলের রস দিয়ে দাও যাতে করে ঘুম থেকে উঠে ওদের মধ্যে ভালোবাসাটা প্রকট হয়। কিন্তু ওই পাক ভুলবশত অন্য মেয়েকে দিয়ে দেয়, তো অন্য মেয়ে যখন ঘুম থেকে উঠে এর প্রেমে পড়ে যায়, আবার ও অন্যকে দিয়ে যায়, তাহলে একটা হচ্ছে যে ইয়ে হয়ে যায়, ক্রস হয়ে যায়, যে কারণে এদের মধ্যে ক্রাইসিস তৈরি হয়। এই সময় মহড়া করে হচ্ছে যে ওরা, তো এই মহড়ার সময় হচ্ছে যে তো ওরা খুব ডিস্টার্ব করে পাককে, এবং হচ্ছে ওইখানে একটু যে আমাদের কথায় কোট আনকোট মাথা মোটা যাদেরকে বলি ওইরকম একটা ক্যারেক্টার থাকে বটম। তো ওকে কি করে হচ্ছে যে ওই শরীরটা থাকে শরীরের মতো, কিন্তু মাথাটা গাধার মতো করে দেয়, এবং হচ্ছে যে ওর মাথায় ওর চোখেও ফুলের রস দেওয়া হয়, এবং ও রানীকে দেখে রানীর প্রেমে পড়ে যায়। তো রানীর সাথে হচ্ছে এই বিষয়বস্তুটা নিয়েছিল কমেডির জায়গাগুলো, যে কারণে হচ্ছে যে পোশাকের কথা বললাম, সেটের কথা বললাম, লাইটের কথা বললাম, মানে এনভায়রনমেন্টের কথা বললাম, মানে একটা হচ্ছে যে মানে ইন্টারেস্টিং জায়গা তৈরি হয়ে উঠেছিল। আর কিছু মানে কেন এই কথাটা বললাম মানে আমি আবার বললাম যে হারাই ফেলছিলাম। যে আপনি যদি পরিবেশনা রীতি স্টার্ট থেকে একদম দর্শকদের কাছে যে পৌঁছানো পর্যন্ত যে হ্যাঁ। ধারাবাহিকতা ওইটা এই তো সেট লাইটের কথা বললাম, প্রপসের কথা বললাম, প্রপসগুলো আমরা হচ্ছে যে আমাদের মতো করে আমাদের চারুকলার বন্ধু টিচাররা আছে ওদেরকে দিয়ে গাধার মাথাটা তৈরি করেছিলাম, অর্নামেন্টসগুলো তৈরি করেছিলাম, মানে মানে এক ধরনের হচ্ছে যে পরিবেশ থিয়েটার বলতে আমরা যেটা বুঝি প্রকৃতির কাছাকাছি যে যে বা এনভায়রনমেন্টটা যেটা থাকে সেটাকে কেন্দ্র করে যে গল্পগুলো তৈরি হয়। মানে আমার কাছে আমাদের এই স্পেসটা এমনভাবে এই লাইট টাইটগুলো সব অফ হলে একদম নিস্তব্ধতা তৈরি হয়, এবং দর্শক খুব মানে হচ্ছে যে এটার সাথে অ্যাডাপ্ট ছিল এবং হচ্ছে যে সংযুক্ত ছিল, এবং তারা বিষয়টাকে এনজয় করেছে। আপনি কি দর্শকদের সঙ্গে কি মানে এই সংযুক্তির দর্শকের কিভাবে সাথে আসলে বসিয়েছিলেন? ওই যে এটা আবার ব্রেক চেয়ার না, দর্শককে বললাম মানে ওইভাবে ছিল না, কিন্তু দর্শকের সাথে পারফর্মার যোগাযোগ করতো। মানে এই এলিজাবেথিয়ান পারফরমেন্সের যে বৈশিষ্ট্য আছে, যে সলিলোকি বা মনোলগ, সেই যে দর্শকের সাথে কথোপকথনগুলো সেগুলো এখানে ছিল, কিন্তু দর্শকের উপরে আলোও ছিল, কিন্তু দর্শক রিয়্যাক্টও করতো, এবং যেহেতু আমি দর্শকের উপরে কিছু আলো রেখেছিলাম যাতে রিয়্যাক্ট করতো, এবং ওইটা হচ্ছে যে মানে আদান প্রদানটা হচ্ছে যে বোঝা যেত দর্শক কীভাবে রিয়্যাক্ট করছে, দর্শক কীভাবে পারফর্মার কীভাবে রিয়্যাক্ট করছে। এটা একটা চমৎকার মিথস্ক্রিয়া ঘটেছিল এই পারফরমেন্সের মধ্যে। আমরা 3টা শো করেছিলাম, এবং 3টা শোতেই হচ্ছে যে এই জায়গাটার জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না, এবং দর্শক খুব উদযাপন করেছিল। আর আমরা হচ্ছে যে যেহেতু চৈতালি রাতের স্বপ্ন মানে এই মিড সামার নাইটস ড্রিম, এই মিড সামার নাইটস ড্রিম হচ্ছে সামারের মাঝের দিনটায় মানে রাতটা খুব ছোট থাকে। তো এই ছোট রাতে এই যে ঘটনাগুলো ঘটে যায়, এইটাই হচ্ছে যে তো আপনার এই নাটকের বিষয়বস্তু। এই জন্য এই মিড সামার নাইটস ড্রিম মানে চৈতালি রাতের স্বপ্ন। না আপনি এই জায়গা থেকে নামকরণের বিষয়টাই করেছেন। হ্যাঁ, না আমি করিনি, এটা এটা হচ্ছে যে শেক্সপিয়ারের এই মিড সামার নাইটস ওটা ড্রিম। তো অন্য আপনি যে হ্যাঁ, বাংলা যে অ্যাডাপ্টেড না বাংলা অ্যাডাপ্ট, এটা এটা আসলে কলকাতার অনুবাদ, চৈতালি রাতের স্বপ্ন। আচ্ছা আচ্ছা।
এটা কলকাতার, আমি এই মুহূর্তে ভুলে গেছি অনুবাদটা কার ছিল যেন, উৎপল দত্তের হতে পারে, আচ্ছা যে চৈতালি রাতের স্বপ্ন। অসাধারণ একটা অনুবাদ। আরও অনেকগুলো অনুবাদ ছিল আমাদের কাছে, বিভিন্ন জায়গা থেকে প্রয়োজন মতো করে আমরা আসলে একজনারটাই করি নাই, মানে কখনো কখনো আবার বললাম না যে আমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি, ওই অ্যাডাপ্ট করেছি। এইভাবে হচ্ছে যে আমরা এটাকে মানে শুরু থেকে, মানে অনুশীলন থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে এবং সকল পর্যন্ত আমরা দর্শকের সামনে যাই আসলে। স্যার, নামকরণের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে নামটা যে দিয়েছে এটা একটু যে আপনি আপনার জায়গা থেকে ব্যাখ্যা করেন? নামকরণ জায়গা থেকে তো শেক্সপিয়ারের নাটক একদমই আমার মনে হয় যে এই মুহূর্তে আমার মনে নাই, আমি চিন্তা করে বা দেখেও আসি না যে অনুবাদটা কার ছিল, বইটা আছে আমার কাছে, কিন্তু অসাধারণ নামকরণ, চৈতালি রাতের স্বপ্ন। মানে এটা 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 যদি বলি যে নামকরণের সার্থকতা কি, একদম টেক্সটের সাথে যেমন এটা হয়, যেমন আমাদের দেশে যে এই আক্ষরিক অনুবাদটার ঝামেলা হয়, বা যখন অ্যাডাপ্ট করে তখন নামকরণগুলো এমন বিশ্রী হয়ে যায় যখন শুনতেও খারাপ লাগে। অ্যাডামকে করে ফেললে আদম, বা এরকম কিছু নাম টাম করে ফেলে, জিউসকে করে ফেলে হচ্ছে যে যিশু, যিশু তো করে, যিশুকে আবার অনেক কিছু করে জসিম বানায় ফেলায়। তো এরকমভাবে কিছু নামকরণ হয়, মানে ওই নামকরণগুলো আসলে আমরা চেঞ্জ করি না, আমরা মূল ক্যারেক্টারের জায়গায় ছিলাম। মানে সেইটা আসলে হচ্ছে যে এক ধরনের সার্থকতা ছিল আসলে আমাদের প্রযোজনা বা পরিবেশন। আচ্ছা হুম। স্যার, কালারের ব্যাপারটা যদি বলতেন। তো কালারের ব্যাপারটা সেটাই বলছিলাম, যেহেতু চৈতালি রাতের স্বপ্ন, সেহেতু হচ্ছে যে আমরা কিন্তু কালারফুল করেছিলাম, এবং একটা ড্রিম, স্বপ্ন দেখে তারা, এই প্রেমিক প্রেমিকারা, এবং হচ্ছে যে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে এত কিছু ঘটে যায়, ওলট পালট ঘটে যায়। ঠিক আছে, এইটা যখন ঘটে যায় তখন হচ্ছে এই কারণে আমরা এই গাছগুলোকে বিভিন্ন হচ্ছে যে ডেকোরেশন করেছিলাম, বিভিন্ন ফুল, যে হচ্ছে যে সামারে যে ফুলগুলো ফোটে, ওই ইন্টারনেট থেকে কিছু ধারণা নিয়ে, কাগজ দিয়ে, পেপার দিয়ে আমরা হচ্ছে যে এটা খুবই কালারফুল করার চেষ্টা ছিল, যেহেতু এটা একটা কমেডি, আলোর মধ্যেও সেটা ছিল। মিউজিকের স্যার, কথাটা আপনার কি বলা মনে হয়নি। আছে যে লাইটে কি কি ধরনের কালার? হ্যাঁ, লাইটে তো বিশেষ করে আমরা ব্লু কালার ব্যবহার করে, ব্লু নয়, যে গ্রিন কালার ব্যবহার করেছি, পিঙ্ক ব্যবহার করেছিলাম, তারপর ব্লু কোথাও কোথাও ব্যবহার করেছি, রেড ব্যবহার করেছি, কারণ হচ্ছে যে অনেক বড় জায়গা তো পিঙ্কটা ওইভাবে আসছিল না, পেপার লাগালে, ফিল্টার লাগালে পেপারটা পাওয়া যাচ্ছে, এই জন্য হচ্ছে যে ইয়ালো, পিঙ্ক, ইয়ালো আর সম্ভবত হচ্ছে যে রেডের মধ্য দিয়ে আমরা পিঙ্ক বানানোর চেষ্টা করেছিলাম। তো এইভাবে হচ্ছে যে খুব কালারফুল লাইট, এখানে ইয়ালো ব্যবহার করেছি, পিঙ্ক ব্যবহার করেছি, রেড ব্যবহার করেছি, গ্রিন ব্যবহার করেছি, ব্লু ব্যবহার করেছি, এইসব কালার, অ্যাম্বার ব্যবহার করেছি। মানে মানে ওরা তো বিকেলবেলা থেকে শুরু হয় এবং সন্ধ্যার দিকে শুরু হয় রিহার্সালটা, এবং সেই ধারাবাহিকভাবেই একটা হচ্ছে যে ইয়ে বোঝানোর জন্য কালারগুলো ব্যবহার করেছি, এবং এবং ইয়েগুলোতে ওইসব জায়গায় ওইভাবে হচ্ছে যে এইখানে রাজপ্রাসাদে যে নাটকটা যখন হতো, এখানে একটা হাইট ব্যবহার করেছি আমরা, এই জায়গাগুলো কালার করেছি, মানে যেন মনে হয় হচ্ছে একটা প্রাসাদ, বা আবার বাইরে গেলে মনে হয় যেন এটা হচ্ছে যে জঙ্গল বা প্রকৃতি। ওই রকমভাবেই হচ্ছে যে পোশাকেও কালারটা ছিল, এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রেও সেই কালারটা ছিল। আচ্ছা স্যার, অভিনয় রীতির জায়গা থেকে মানে যদি বলি যে কারো দ্বারা প্রভাবিত কিনা, বা ওই যদি ডিরেক্টর বলেন বা হচ্ছে না, এটা স্টান্ট অভিনয়তে বলেন। রীতির সাথে একদম স্থানস্থান ম্যাথরিক্যাল অ্যাক্টিং দ্বারা প্রভাবিত, কিন্তু হচ্ছে যে মানে সেই জায়গায় ট্রেনিংয়ের জন্য, যেহেতু এটা একটা কমেডি, ওই জন্য আমরা হচ্ছে যে লাফটার, লাফটারের রাইটারটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, ও লাফটার গ্রন্থের যে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে, ট্রেনিংগুলো আছে, অনুশীলনগুলো আছে, সেগুলোকে প্র্যাকটিস করেছি, সং দেখেছি আমরা প্রচুর, সঙের যে ফ্লেক্সিবিলিটি, সেগুলোকে বোঝার চেষ্টা করছি, সেটার মধ্য দিয়ে আমরা চরিত্রগুলোকে নির্মাণ চেষ্টা করছি, কিন্তু আমরা ব্রেকটিয়ান জায়গায় হচ্ছে যে যাইনি, আমরা যেটা করে একদম মেথডিক্যাল অ্যাক্টিংয়ে ছিলাম। স্যার, ভালো আছেন? সাইন্স তার সাঙ্গপাঙ্গ নিয়ে। স্যার, এই নাটকের যে ভাব ও রসের যে মানে উৎপত্তির বা নিষ্পত্তির জায়গা থেকে যদি একটু বলতেন। ভাবরস আসলে, ভাব যেহেতু এটা ক্যাথারসিস বলতে পারি, মানে যেহেতু এটা একটা ইউরোপিয়ান টেক্সট, তো সেই জায়গা থেকে বিমোক্ষণটা ঘটে, মানে এটার সাথে আপনি ভাবরস মিলাই নিয়ে, যেহেতু হচ্ছে যে এই ওলট পালট হয়ে যায়, প্রেমিক প্রেমিকা ওলট পালট হয়ে যায়, কারণ আমার শরীরটা যখন গাধার মাথায় পরিণত হয়, কিন্তু আবার আমি মানুষের মতো আচরণ করি, কিন্তু আমার হচ্ছে যে এই মানে হচ্ছে কানটা নড়তে থাকে, বা আমার আমার যদি হয়, আমাদের যদি জীবনে এরকম হয়, আমি মানুষটা এরকম, আমাদের যদি পুরুষাঙ্গটা দীর্ঘ হয়, মানে তাহলে কিরকম হবে, এই পুরুষাঙ্গটা সামলাতে যেরকম হয়, এমনি গাধার মাথাটা সামলাতেও তার এরকম হয়, এইরকম ভাবে আসলে হচ্ছে যে
বিদ্রুপ টাইপের হচ্ছে যে একটা ইয়ে ঘটে। আমরা মাথাটাকে অনেক বড় করি এবং হচ্ছে যে ওকে অনেক ভুঁড়িওয়ালা করি, এবং এই ব্যঙ্গাত্মক জায়গাটা ছিল, এবং ব্যঙ্গাত্মক জায়গাটা ছিল বিধায় এবং কমেডি পারফরমেন্স থাকার বিধায় মানে দর্শকের মধ্যে ক্যাথারসিস হয়। ক্যাথারসিস কীভাবে হয় এটা বুঝি কীভাবে, এনজয় করছে পারফর্মাররা এবং দর্শকরা হচ্ছে হাততালি দিয়েছে এবং তারা সংযুক্ত ছিল, যার মধ্য দিয়ে মনে হয় যে এখানে ভাব ও রসের এক ধরনের হচ্ছে যে মানে হাস্যরসের একটা জায়গা পরিষ্কার ছিল। এবং মানে এই ক্যাথারসিসের কথা যদি বলি, সেটা ক্যাথারসিস ঘটেছে বা বিমোক্ষণ ঘটেছে বলে মনে হয়। এই পারফরমেন্সটা তৈরি করতে গিয়ে আপনার কাছে কি কি ধরনের সমস্যা সমস্যা ছিল একমাত্র হচ্ছে যে আমার স্পেস, মানে এই স্পেসটা, নয়েজটা ছিল সবচেয়ে। আরও প্রথম দিকে স্টুডেন্ট, মানে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, এদের স্পিচ বা ভোকাল অ্যাবিলিটি বা এদের প্রজেকশন এত হচ্ছে যে দীর্ঘ ছিল না। এদেরকে নিয়ে আমাকে অনেক রাতের বেলা আমরা 11টা-12টা থেকে ভোর 4টা-5টা পর্যন্ত অনুশীলন করতাম, যেমন শুনশান থাকতো, আওয়াজটা দীর্ঘ মানে যেতে পারতো, এইরকম মানে অভিনেতাদেরকে নিয়ে চ্যালেঞ্জ ছিল, স্পেসটা নিয়ে চ্যালেঞ্জ ছিল। এছাড়া আসলে মানে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই পারফরমেন্স ছাড়াও আপনি বরিশালে কাজ করেছেন, বরিশাল বিভাগে গণহত্যা নিয়ে। না, গণহত্যার কাজটা আসলে আমার ওই যে গোপালগঞ্জে ছিল, আমি সেটা করি নাই, তো এটা করতে পারি নাই। গোপালগঞ্জে তো ওটা তো একদমই মুক্তিযুদ্ধ বা ওই ইয়ে আমাদের বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, ওটা আমার পারিবারিক কারণে আমি আসলে করি নাই ওই সময়। এই আধুনিক থিয়েটার চর্চার ক্ষেত্রে বা আগামী থিয়েটার চর্চার ক্ষেত্রে প্রতিষ্ঠিত থিয়েটার হিসেবে আপনার কাছে এই পরিবেশ থিয়েটারটা না, এখন পরিবেশ থিয়েটারটা তো খুবই প্রাসঙ্গিক, মানে যৌক্তিক এবং সাশ্রয়ী। যেমন আমরা বাদল সরকার সম্পর্কে জানি, বাদল সরকার কুয়োর থিয়েটার সম্পর্কে জানি। কুয়োর থিয়েটারটা মানে এতটাই কমিউনিকেটিভ, এতটাই হচ্ছে যে সাশ্রয়ী, মানে এতটাই কম খরচে নাটক করা যায়, মানে সেইটা হচ্ছে যে সেইটার কাছাকাছি আমার মনে হয় পরিবেশ থিয়েটারটা। এখানে পথনাটক বা থার্ড থিয়েটার, হ্যাঁ, সেটা বলতে সরি, বাদল সরকার থার্ড থিয়েটার কথা বলছি, কুয়োর থিয়েটার বলে ফেলছি আমি, এটা তো আবার নোটিস করে যায়। বাদল সরকার থার্ড থিয়েটারের যেভাবে হচ্ছে যে চিন্তাটা, কনসেপ্টটা, এবং আমার মনে হয় পরিবেশ থিয়েটারটা তো আবার এখানে ডিপেন্ড করে, মানে পরিবেশটা ডিপেন্ড করে কীভাবে কোন এনভায়রনমেন্টে আমরা কাজটা করব, এবং টেক্সটটা আগে বাজবো না স্পেসটা ভেবে আমরা টেক্সট সিলেকশন করবো, এইসব বিষয় আসে, এইসব বিষয় চলে আসে। তো আমার মনে হয় বর্তমান সময়ে মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কাজ হয়েছে, আশিস খন্দকার, মানে উনি সাবেক এনএসডিয়ান, উনি এই কিছু কাজ করেছেন, বা এই শিল্পকলাতে কিছু কাজ হয়েছে, আরও বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মানে কাজ হয়েছে বা হওয়ার চেষ্টা ছিল। যেমন হচ্ছে আহসান মঞ্জিল নিয়ে কাজ হওয়ার চেষ্টা ছিল, তারপরে হচ্ছে যে লালবাগ কেল্লাকে নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, বা হচ্ছে যে এই যে আমাদের আপনি কি যে আমাদের যে ঐতিহাসিক জায়গাগুলো আছে, কার্জন হলে আমরা ওই কবর নাটক করার চেষ্টা করেছি, হয়েছে। তো এই কাজগুলো হলে হয় কি, মানে মানে ওই সময়কার একটা ঐতিহাসিক ক্যারেক্টারগুলো যখন উঠে আসে, এটার মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম শিখতেও পারে, ইতিহাসটা জানতে পারে, পরিবেশটা সম্পর্কে জানতে পারে। এটা একটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। এবং আমি মনে করি এই সময় থিয়েটারতে তো বহু অক্ষীয় চর্চা হচ্ছে, সেই বহু অক্ষীয় চর্চার মধ্যে মানে পরিবেশ থিয়েটার অবশ্যই থাকতে পারে, যেটা সাশ্রয়ী হতে পারে। মানে শুধুই তো আমি এখন রাজাদের নাটক নিয়ে করবো না, আমি তো হচ্ছে যে এমন হতে পারে সুন্দরবনকে নিয়ে আমি নাটক করলাম, সুন্দরবনের পরিবেশটাকে আমি ব্যবহার, সেখানে বনবিবি নিয়ে আমি কাজ করলাম, সেখানে গাজীগালু নিয়ে আমি কাজ করলাম। ঠিক আছে, এইভাবে এনভায়রনমেন্টটাকে নিয়ে যদি আমরা হচ্ছে পারফরমেন্সগুলো দাঁড়া দেয়, তাহলে অনেক ক্ষেত্রে সাশ্রয়ী হতে পারে। আবার যদি আমি লালবাগ কেল্লায় কাজ করতে যাই, তাহলে আবার হচ্ছে যে এটা ব্যয়বহুল হতে পারে। আসলে যেটা মূল কথা হচ্ছে যে এটা বহু অক্ষর নাট্যচর্চার মানচিত্রে এই পরিবেশ থিয়েটারটা থাকা উচিত। এটা আধুনিক একটা চিন্তা, এবং এটার মধ্য দিয়ে আমার মনে হয় অভিনেতারা অনেক বেশি ট্রেন্ড হয়। কারণ প্রসিনিয়ামে নাটক করার মধ্যে যে ধরনের হচ্ছে যে সীমাবদ্ধতা থাকে এবং যে কনসেপ্ট নিয়ে সে অভিনেতা নাটক করে, কিন্তু পরিবেশ থিয়েটার অনেক বেশি দর্শকের মানে সামনাসামনি থাকতে হয়, মানে যোগাযোগটা ঘটে, যে কারণে আমার কাছে মনে হয় এই পরিবেশ থিয়েটারের মধ্য দিয়ে, পথনাটকের মধ্য দিয়ে একজন অভিনয় যদি ট্রেন্ড হয়, তাহলে সে ট্রেনিংটা তার জন্য হচ্ছে যে বা প্রসিনিয়ামে বা অ্যারেনাতে যখন যেখানেই সে পারফরমেন্স করুক না কেন, সেটা তার জন্য অনেক মানে শক্তিশালী জায়গা হিসেবে আমার কাছে মনে হয় কাজ করবে। এই জন্য পরিবেশ থিয়েটারটা হওয়া উচিত এবং এটা পৃষ্ঠপোষকতা করা উচিত। এবং আমার মনে হয় পরিবেশ থিয়েটারটা অনেক ব্যয়বহুল অনেক সময়। যেমন আমি যদি এখন আমার যদি সরকারের চিন্তা থাকে, আমাদের হচ্ছে যে এই আহসান মঞ্জিলের কথা বললাম, বা আমাদের যে বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো, হিস্ট্রিক্যাল জায়গাগুলো আছে, এইগুলোকে নিয়ে হচ্ছে যে নাটক হবে, তাহলে সেটা কিন্তু যে কেউ আমি আপনি চাইলেই পারবো না। সেই জন্য যে খরচটা হয়তো সরকারের পৃষ্ঠপোষকতা দরকার। বা এই চারুকলার পন্ড নিয়ে হয়েছে, বা বিভিন্ন সময় হচ্ছে কালী মন্দির নিয়ে হতে পারে, টিএসসির স্পেসটা নিয়ে হতে পারে।
মানে এটার জন্য অনেক পৃষ্ঠপোষকতার দরকার আছে। আবার আমরা ব্যক্তিগতভাবেও এটাকে ভাবতে পারি যে জায়গাটা আমাদের মধ্যে সাধ্যের মধ্যে যেটা আছে। তার মানে পরিবেশ থিয়েটার বলছে যে এক অভিনেতা ট্রেনিংয়ের জন্য একটা উপযুক্ত স্পেস, আর হচ্ছে যে ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা যায়, পাশাপাশি হচ্ছে দর্শকের সাথে কমিউনিকেটটা হয়, এবং হচ্ছে এটার মধ্য দিয়ে মানে এক ধরনের মানে মিথস্ক্রিয়া ঘটে, এবং শাস্ত্রই কখনো কখনো বলেছি। এই মোটামুটি। স্যার আমাদের যে প্রথাগত থিয়েটার বা হচ্ছে প্রসেনিয়ান থিয়েটার এবং দেখাবেন আপনি গোবরকে বলেন তো। হ্যাঁ, প্রসেনিয়ান থিয়েটার, আমাদের যে পরিবেশ থিয়েটার বা পথনাটক থার্ড থিয়েটার, এই জায়গা থেকে অভিনয় রীতির জায়গা থেকে আপনার যদি বা যদি বলি যে পারফর্মারদের যে মুভমেন্ট সংলাপ এই প্রক্ষেপণের পরিবেশ সময়। থিয়েটার বলি, থার্ড থিয়েটার বলি, আমরা হচ্ছে পথনাটক বলি, এখানে আমরা এস্থেটিক্স ভ্যালুটা অনেকেই মনে করি যে নাই, বা আমরা মনে করি যে কাউকে দিয়েই পথনাটক করে ফেলানো যায়, পরিবেশ থিয়েটারটা করা যায়, কিন্তু এটা খুব চ্যালেঞ্জের জায়গা। কিন্তু এই পরিবেশ থিয়েটার বা পথনাটক বা এই থার্ড থিয়েটার যেটাই বলি না কেন, মানে এটার জন্য কিন্তু অভিনেতাকে অনেক দক্ষ হতে হয়। এই দক্ষ অভিনেতা যদি না হয় তাহলে কিন্তু সে মোকাবেলাটা করতে, কনফ্রন্টেশনটা ঘটবে না অডিয়েন্সের সাথে। তো এই জন্য মানে এই অভিনেতাকে চ্যালেঞ্জটা নিতে হবে, এবং হচ্ছে চ্যালেঞ্জটা নিতে হবে কার সাথে, নিজের সাথে, এবং ট্রেন আপ হইতে হবে। ট্রেন আপ না হলে মানে হচ্ছে যে এই প্রসিনিয়ামের কোনো দর্শক হুট করে এসে এই ধরনের নাটক করতে পারবে না। আবার হচ্ছে যে যে কোনো একটা ফর্ম থেকে এসেই মানে সে কিন্তু এই ধরনের নাটক করতে পারবে না। এই জন্য তাকে ট্রেন্ড হইতে হবে, তাকে অনেক বেশি প্রশিক্ষিত অভিনেতা অভিনেত্রী হওয়া দরকার, না হলে তার পক্ষে করা কঠিন। এবং এইটাই হচ্ছে পার্থক্য, আমি মনে করি যে প্রসিনিয়ামের থেকে, মানে এটাই হচ্ছে পার্থক্য। পারফরমেন্সের ডিউরেশন ছিল কত মিনিট? এখানে পারফরমেন্স ডিউরেশন ছিল সম্ভবত 1 ঘন্টা 20 মিনিটের মতো আমাদের। স্যার আমি যদি এবার ওই মহড়ার যদি প্রত্যেকটা ধাপে ধাপে যদি যাই, যদি একটু ধাপ বা প্রথম ধাপ থেকে সেকেন্ড ধাপ বা থার্ড ধাপ, এটা যদি একটু বলেন। মহড়ার ধাপ তো হয়েছে কি, যেহেতু হচ্ছে যে আমরা এই আমাদের ক্লাসরুম এখানে আমরা পারফরমেন্সটাও করেছি এখানে, তো মহড়া আমরা ম্যাক্সিমাম সময় বাইরেই করেছি, স্পেসটাকে নিয়েই কাজটা করতে পেরেছি। যে আমরা একটা অডিটোরিয়ামে কাজ করে এসে মানে এনভায়রনমেন্টে এসে ওটার সাথে না, আমরা এনভায়রনমেন্টটাই কাজটা করার সুযোগ পেয়েছি। তো এইটা ছিল আমাদের জন্য প্লাস পয়েন্ট, যেখানে অভিনেতারা হচ্ছে যে পূর্ব থেকেই জানতেন তার মানে হচ্ছে যে প্রতিবন্ধকতাগুলো কী, এবং সেগুলোকে ওভারকাম তাকে কীভাবে করতে হবে। সেই জায়গা থেকে, সেই চিন্তা থেকেই আমরা আমাদের মানে প্রত্যেকটা টেক্সট পড়া, আপনি কি ওই মানে প্রক্রিয়াটা জানতে চান? হ্যাঁ, মানে প্রক্রিয়াটা হচ্ছে তো এই তো আমরা সবাই যেভাবে করে, মানে রিডিং পড়ে, রিডিং পড়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে যে রিডিং পড়েই মুখস্থ করতে বলি না, আমি হচ্ছে যে অভিনেতাকে হচ্ছে যে বিষয়বস্তুটা সম্পর্কে ইম্প্রোভাইজেশন করাই, প্রচুর ইম্প্রোভাইজেশন করে 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 তাকে হচ্ছে যে মানে একজন ক্যারেক্টারকে অনেকগুলো ক্যারেক্টারে ইম্প্রোভাইজেশন করাই, এবং ঘটনার সাথে যুক্ত এরকম কিছু বিষয় মানে দিয়ে দিই আমি, সেটা নিয়ে সে ইম্প্রোভাইজ করে, এবং এইভাবে ইম্প্রোভাইজ করতে 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 একটা সময় সে যখন অনেক বেশি দক্ষ হয় বা অনেক বেশি হচ্ছে যে খুলে যায় চিন্তার জায়গা থেকে, শরীরের জায়গা থেকে, মনের জায়গা থেকে, তখন ধীরে 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 আমি টেক্সটে প্রবেশ করার চেষ্টা করি, এবং হচ্ছে যে একজনকে একটা চরিত্রেই কাস্ট করি না, তাকে নানান চরিত্রে কাস্ট করি এবং ডাবল কাস্ট করি। এর মধ্য দিয়ে হচ্ছে এক ধরনের একটা প্রতিযোগিতা, এবং এই ধরনের আমাদের এই প্রযোজনার ক্ষেত্রে যেহেতু এনভায়রনমেন্টে বসে আমরা কাজটা করেছি, তার প্রতিবন্ধকতাগুলোও হচ্ছে যে আমরা বুঝতে পারি, এবং এইভাবে ধীরে ধীরে আমরা কাস্টিংয়ের দিকে যাই। এই হচ্ছে যে প্রক্রিয়া এক ধরনের, এবং এটার মধ্য দিয়েই হচ্ছে যে আমরা কোন প্রসেসে যাব, আমাদের টেক্সটটা কী, আমরা ম্যাথরিক্যাল অ্যাক্টিংয়ে যাব না ব্রেকটিয়ান অ্যাক্টিংয়ে যাব, এরপরও তো অনেক ধরনের চিন্তা আছে, আমরা কি কোন জায়গাটায় পারফরমেন্সটা করব, এই বিষয়গুলো আমরা ওইখানেই নির্ধারণ করি। এবং হচ্ছে যে এইভাবে নির্ধারণ করার পরে তো হচ্ছে যে আমরা আমাদের দেশীয় আঙ্গিকগুলোকে, আমাদের দেশজ বা আমাদের হচ্ছে যে স্থানীয় যে নাট্যকলা আছে তার সাথে হচ্ছে যে সংযুক্ত আছে কিনা, মানে আমরা হচ্ছে যে ন্যারেটিভ জায়গা থেকে যাব না কীভাবে যাবো, ওই তো ফ্লোরে কাজ করতে করতে আমরা উপলব্ধি করে যাই। এবং যেহেতু আমরা বাঙালি, এবং হচ্ছে যে আমাদের বেড়ে ওঠা এই হচ্ছে যে পরিবেশের মধ্যে, শিল্পের মধ্য দিয়ে কোনো না কোনোভাবে কিন্তু ওই শিল্পগুলোকে আমাদের প্রভাবিত করে, এবং সেটাকেও আমি উৎসাহিত করি। আমরা ফ্লোরে গান করি, নাচ করি, আনন্দ করি, এবং যাতে করে নির্দেশক এবং অভিনেতার মধ্যে দূরত্বটা কমে যায়, এবং আমি ফ্লোরে আমার ক্লাসরুমে আমি ম্যাক্সিমাম সময় সেটা করার চেষ্টা করি, এবং এটার মধ্য দিয়েই যাতে দূরত্ব কমে আমরা সবাই মিলে, মানে আমি আবার সবাইকে গুরুত্ব দিই, মানে অনেক নির্দেশক আছে যে সে যেটা ভেবে আসে সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করে, আমি একটু ওপেন থাকার চেষ্টা করি, যাতে করে হচ্ছে আমার চিন্তাটা তো আছেই, পাশাপাশি অন্যের চিন্তাটাকে গুরুত্ব দিলে দেখার চেষ্টা করি যে ওইখানে আধুনিক কিছু আসছে কিনা, বা আমার প্রয়োজনীয় কিছু আমি পাচ্ছি কিনা, এবং সেটাকে এমন যদি হয় প্রয়োজন, তাহলে ওটাকে আমি রিসিভ করি খুব দ্রুত, মানে আমি খারিজ করে দেই না। এই জায়গা থেকে এইভাবে মানে পারস্পরিক সংশ্লেষ এবং বলে
সংযোগের মধ্য দিয়েই হচ্ছে যে আমরা একটা মানে মহড়া প্রক্রিয়া কন্টিনিউ করি এবং যাতে করে ভয়টা না পায় সেটা করার চেষ্টা করি। নির্দেশককে ভয় পেলেই হচ্ছে যে আমার মনে হয় কুঁকড়ে যায় এবং আমি বেশিরভাগ হচ্ছে যে অভিনেতাকে মানে ইয়ে করে দেই না, মানে অভিনেতাকে কি বলবো ওটাকে মানে ভীত সন্ত্রস্ত করে দেয় না। অভিনেতা যাতে করে হচ্ছে যে মানে অভিনেতাকে বকা দিলে অভিনেতা কিন্তু ব্লক হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সেই জায়গা থেকে আমি তাকে উৎসাহ দিই এবং যাতে করে হচ্ছে যে সে তার নতুন নতুন চিন্তাগুলোকে আবিষ্কার করতে পারে বা খুঁজতে পারে। এইভাবে মূলত হচ্ছে যে রিহার্সাল করে থাকি আর কি। স্পেস ডিজাইনটা যদি বলতেন, এই আপনার যে যেটা বললেন যে দর্শকদের সঙ্গে একটা ডিরেক্ট কমিউনিকেশন যে communication তৈরি হতে হয়েছিল, আপনি কি স্পেসটাই ওভাবে ডিজাইন করেছিলেন যে দর্শক? হ্যাঁ, স্পেস এইসব পারফরমেন্সের ক্ষেত্রে স্পেস ডিজাইনটা গুরুত্বপূর্ণ কেন? আমি কোনো যেমন প্রসেনিয়াম মঞ্চে যেটা ঘটে একটা হাইট থেকে 2-2.5 ফিটের একটা মঞ্চ থাকে, তার নিচে চেয়ারে দূরে দর্শক বসে দেখে। এইটার কারণেই তো একটা দূরত্ব, ফোর্থ ওয়াল কনভেনশন যে চিন্তা আমাদের, মানে ওই যে তিন দিকের দেয়ালের সামনেও একটা, এই চিন্তা থেকে আমরা দর্শককেও অন্ধকারে রেখে দেই এবং একটা দূরত্বে অভিনয় করি আমরা এবং নিজেরা মনে করি যে দর্শক নাই। এই যে চিন্তা, সেই চিন্তা থেকে তো এই যে পরিবেশ থিয়েটার বলি বা আমরা পোর থিয়েটার বলি বা আমরা থার্ড থিয়েটার বলি, সেই জায়গা থেকে একদম বাইরে চলে যাই এবং যেহেতু দর্শক আমার সামনে থাকে সেই জায়গা থেকে আমাদের হচ্ছে যে পরিবেশটা বা হচ্ছে যে এনভায়রনমেন্টটা এতটাই হচ্ছে যে কাছাকাছি থাকে, সেহেতু হচ্ছে যে আমার মনে হয় যে এই প্রতিবন্ধকতা কোনো ধরনের তৈরি হয় না। প্রশ্নটা কি ছিল যেন? স্পেস ডিজাইন সম্পর্কে। আচ্ছা, এইভাবে এই যে হচ্ছে যে দূরত্ব কমিয়ে ফেলি, অডিয়েন্সকে কাছে নিয়ে আসি, এর মধ্য দিয়েই একটা হচ্ছে যে পারফরমেন্স স্পেস তৈরি হয়ে ওঠে এবং হচ্ছে যে আমি বলেছি এই নাটকের ক্ষেত্রে তো বিশেষ করে আমরা এনভায়রনমেন্টাল যে টেকনিক বাস টাস ব্যবহার করেছিলাম রাজপ্রাসাদের জন্য ওই জাতীয়, যাতে করে হচ্ছে যে মানে এই স্পেসটাকে একটা হচ্ছে যে আমরা ওইভাবে স্পেসটাকে ডিজাইন করেছি, দর্শকের দূরত্বে রাখিনি, দর্শকের ওই দূরত্বটা ভেঙে দিয়েছি, এইভাবে পুরো স্পেসটাকেই ডিজাইন করেছিলাম। আরেকটা প্রশ্ন স্যার, যে এটা তো কন্টেন্ট, যেহেতু স্ক্রিপ্ট শেক্সপিয়ারের একটা ওর একটা নিজস্ব ফিলোসফি আছে, তো আপনার একজন নির্দেশক হিসেবে আপনার যে ফিলোসফিটা যে প্রয়োগ করেছেন সেটা কীভাবে? আমার ফিলোসফি আসলে হচ্ছে যে কি, এই টেক্সটটা এত বিখ্যাত কেন, শেক্সপিয়র এত বিখ্যাত কেন? শেক্সপিয়র অনেক বিখ্যাত বিখ্যাত নাটক রচনা করছেন, মানে বিখ্যাত বিখ্যাত নাটকের মধ্যে তার মানে হ্যামলেটের কথা জানি, তারপর টেম্পেস্টের কথা জানি, শেক্সপিয়রের ম্যাকবেথের ওথেলের কথা জানি, আমরা এগুলো জানি। তো জানার পরেও এগুলো কিন্তু রাজাদের বিদ্রোহ বিপ্লব নিয়ে নাটক রচনা করছে, কিন্তু আমরা কি খেয়াল করেছি যে শেক্সপিয়রের নাটকে অনেক শ্রমজীবী মানুষ আসছে, যেটা পূর্বে নাটকে আসে নাই? সেইটার কিন্তু প্রয়োগ এই নাটকে ঘটেছে মিডসামার নাইটস ড্রিমে। মানে অনেক হচ্ছে যে শ্রমজীবী মানুষের প্রয়োগ, অনেক ধরনের ক্যারেক্টার, টাউট বাটপার এই সেই অনেক ধরনের চরিত্র কিন্তু এখানে আসছে। আমার প্রশ্নটা আরেকবার মনে করে দিতে হবে। প্রশ্নটা করেছি যে পাণ্ডুলিপি যেহেতু ও, আমার text, দর্শনটা কি? আপনার তো এই দর্শন। এই যে হচ্ছে যে মানে নাট্যকার যে হচ্ছে যে তার কনসেপ্টের জায়গা থেকে যে চরিত্রগুলোকে নিয়ে আসছে এবং হচ্ছে যে এইটাই ছিল আমার কাছে ইন্টারেস্টিং একটা বিষয়। মানে সাধারণত আপনি যদি এলিজাবেথিয়ান টার্মে যান, তো ওই সময়কার আরো দু একজন নাট্যকারকে যদি আপনি দেখেন, ক্রিস্টোফার মার্লোর দিকে তাকান যদি বা আরো অনেকের দিকে তাকান যদি, তাহলে কিন্তু আপনি এইভাবে আপনি হচ্ছে যে বহু চরিত্রের ব্যবহারটা পাবেন না। তো এইটা ছিল শেক্সপিয়রের এই নাটকের একটা হচ্ছে যে মানে আমি মনে করি যে রাজাদেরকেও আপার ক্লাসও ব্যবহার করছে, আবার লোয়ার ক্লাস মিডল ক্লাসও ব্যবহার করেছে। তো এই যে বিভিন্ন ক্লাস চরিত্রের যে প্রয়োগ সমন্বয় করেছে এবং এর মধ্য দিয়ে হচ্ছে যে একটা কমিক্যাল জায়গা তৈরি করার চেষ্টা করেছে এবং আমার দর্শনগত জায়গা থেকে আমি যে বলেছিলাম না, ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে এই যে পরীদেরকে আমাদের কাছে নায়িকাদের কথা মনে পড়ে বা পরিমণিকে দেখলে আমার পরিমণি হয়, তো এইরকম চিন্তা থেকে আমি ব্যঙ্গ বিদ্রুপ করার চেষ্টা করেছিলাম এই পরীদের। ওই পরীদের মানে আমাদের অতি প্রাকৃত বা সুপার ন্যাচারাল যে চরিত্রগুলো, ওই চরিত্র এরাও কিন্তু মিস্ট্রিয়াস থাকে। এই পরিমণি কালকে রাত সম্পর্কে কি বলে ফেলবে বা কালকে সে বাড়ি গিয়ে আবার কি ধরনের ঘটনা ঘটাই ফেলে, এই যে হচ্ছে যে মানে তারা যে একটার পর একটা মানে সাডেনলি কিছু ঘটে যায়, এদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করার, সমাজে এদেরকে নিয়ে আমি হচ্ছে যে বিদ্রুপ করার চেষ্টা করেছিলাম এই নাটকের মধ্য দিয়ে। কিছুটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারি। আর একটা বিষয় স্যার, যে এই যে পারফরমেন্স পরিবেশ থিয়েটার, আপনার কাছে কি মনে হয় যে মানে কি ধরনের বাধ্যবাধকতা বা প্রতিবন্ধকতা আপনি তো ফেস করেছেন? আপনার একটা জায়গা ছিল যে ইউনিভার্সিটি, সেখানে একটা বাজেটের বিষয় বিশ্ববিদ্যালয় আপনাকে পৃষ্ঠপোষকতা করেছে। তো অন্য অন্য জায়গার ক্ষেত্রে যেহেতু পৃষ্ঠপোষকতার একটা জায়গার ল্যাকিংস রয়েছে, তো এছাড়াও আর কি ধরনের সংকট মানে আপনার কাছে সংকট তো হচ্ছে যে মনে করেন যে প্রথম সংকট হচ্ছে যে একাডেমিক পর্যায়ে পরিবেশ থিয়েটারটাকে পড়াতে হবে, এটা প্রথম সংকট। মানে আমাদের গ্রুপ থিয়েটারটা কি হয়েছে, নকলেরও নকল। মানে আমাদের বাংলাদেশের গ্রুপ থিয়েটার নকলেরও নকল বলি আমরা, কারণ কি
কলকাতারা পেয়েছে ইউরোপিয়ান জায়গা থেকে, ব্রিটিশদের কাছ থেকে, আমরা পেয়েছি কলকাতার জায়গা থেকে। এই জন্য বলা হয় থাকে নকলেরও নকল। তো এই নকলেরও নকল করতে করতে এসে আমাদের গ্রুপ থিয়েটার চর্চা সম্পর্কে তো আমরা এখন দেখতেই পাচ্ছি যে একটা সময় স্বাধীনতার পরে যেভাবে গ্রুপ থিয়েটার চর্চাটা হচ্ছিল, এখন একদম ভেঙে পড়ছে সেই কাঠামোটা। এখন নিজেরা ব্যক্তিগতভাবে মারামারি, টানাটানি এবং যা ঘটতেছে বিকল্প হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু হচ্ছে যে এখন রেপার্টরির নামে বা বিভিন্ন গ্রুপ নামে করে করে কিন্তু কাজ হচ্ছে এবং তারাই ভালো কাজ করতেছে। তো সেই জন্য এই পরিবেশ থিয়েটারটা হচ্ছে যে এই কনসেপ্টটা হচ্ছে যে আশির দশকে না কামালউদ্দিন ইয়েরা ওই যে 90-র দশকের শুরুতে 1991 থেকে হ্যাঁ, তো এই সময়টাই হচ্ছে যে যেভাবে ঘটতে শুরু করেছিল, এরপরে কিন্তু আবার মানে এক ধরনের ভাটাই পড়ছে। তো এই জন্য যেটা আমার মনে হয় যে এই গ্রুপ থিয়েটার দিয়ে কিছু হবে না। এইটা হচ্ছে যে পরিবেশ থিয়েটারের বিষয়টা আসলে নিয়ে আসতে হবে আমাদের একাডেমিক নাট্যচর্চার অংশ করতে হবে। এই অংশ যখনই হবে তখন এইটার হচ্ছে যে লেখাপড়া হবে, এটার বিষয়ে প্র্যাকটিক্যাল কাজ হবে এবং স্টুডেন্টরা উৎসাহিত হবে এবং তারা বাইরে গিয়ে কাজ করবে। এইটা একটা প্রতিবন্ধকতা যেটা আমাদের একদম সরাসরিভাবে বলতে পারি যে এই পরিবেশ থিয়েটারটা, এনভায়রনমেন্টাল থিয়েটারটা আমাদের কোর্সের অংশ নাই, কোনো জায়গায় নাই। আমার দেখা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, ত্রিশালে নাই, জাহাঙ্গীরনগরে নাই, জগন্নাথে নাই, তো বিভিন্ন নামে বিভিন্ন চট্টগ্রামে বিষয়ে কাজ একটু করে করে। আছে, কিন্তু জাস্ট হচ্ছে থিওরি পড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, তো এইটা একটা প্রতিবন্ধকতা। তারপরে সরকারি পৃষ্ঠপোষক, অর্থনৈতিক জায়গাতে একটা পৃষ্ঠপোষকতা। এই আমি একাডেমিক পর্যায়ে করেছি, তারপরেও যে হচ্ছে বিভাগ প্রচুর টাকা দিতে পারছে তা না, ডিরেক্টর হিসেবে আমাকে প্রচুর টাকা দিতে হয়েছে এবং ছাত্রছাত্রীরাও চাঁদা দিয়েছে। এইভাবে আমরা আসলে কাজটা করেছি। তো নানান দিক থেকে প্রতিবন্ধকতা আছে এবং আমাদের দেশে তো নানান প্রতিবন্ধকতা আছে। চাইলেই আমি হচ্ছে যে এই যে আমাদের এখন ওই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে যদি আমি কাজ করতে যাই, তো আমাকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল দিবে? 71-এর বিষয়বস্তু নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যা ঘটেছে, বা পূর্বানী হোটেল নিয়ে আমি কাজ করতে চাই, 32 নাম্বার বঙ্গবন্ধুর বাড়িতে নিয়ে আমি কাজ করতে চাই, যেখানে ওই 15ই আগস্টের ঘটনা ঘটছিল, ওইটাকে আমি পারফর্ম করতে চাই। এই বিষয়গুলো তো পাওয়াটা এত সহজ না, কঠিন না। এই জন্য সরকারি পৃষ্ঠপোষকতা, আমাদের কালচারাল মিনিস্ট্রি, আমাদের শিল্পকলা, এদের একটা সহযোগিতা থাকা দরকার। এগুলো প্রতিবন্ধকতা আছে। হ্যাঁ, এনভায়রনমেন্ট থিয়েটার হয়েছে, নামে এনভায়রনমেন্ট থিয়েটার, কিন্তু কাজ করতে গিয়ে কি এনভায়রনমেন্ট থিয়েটার হয়েছে? এই 64টা জেলায় যা করতে যে যে জায়গায় পারছে সে জায়গায় মঞ্চস্থ করে প্রজেক্ট শেষ করে আসাটাই উদ্দেশ্য, কিন্তু ওইটার হচ্ছে দেখভাল করতে হবে। এই ধরনের নানান প্রতিবন্ধকতা আছে আমাদের। মানে টাকা আছে শিল্পকলার, একটা হচ্ছে যে কনসেপ্ট আছে পরিবেশ থিয়েটার, এই নামে চালাই দেওয়ার একটা প্রবণতা আছে আমাদের, কিন্তু এই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত সেই পরিবেশ থিয়েটারে আদলে ঘটেছে কিনা বা হয়েছে কিনা সেটা দেখভাল করার তো কোনো লোক নাই। এই ধরনের প্রতিবন্ধকতা আছে। লাস্ট একটা কোশ্চেন স্যার, যেহেতু আপনি কাজ করেছেন সেই জায়গা থেকে ডেফিনেশনের জায়গা সংজ্ঞায়িতর ক্ষেত্রে আপনার কাছে এক কথায় বা আপনার আপনার পরিবেশ মত থিয়েটার আপনার কাছে কি মনে হয়? আসলে পরিবেশ থিয়েটারটা আমার জায়গা থেকে মানে পরিবেশ উপযোগী, মানে পাণ্ডুলিপি নির্বাচন করে মানে সেটাকে মঞ্চস্থ করাটাই আমার কাছে মনে হয় পরিবেশ থিয়েটার। এখন মানে পরিবেশ উপযোগী বা পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে বা পরিবেশের সাথে খাপ খায়, পরিবেশের সাথে যায় এমন কিছু গল্প উপস্থাপন করাটাই হচ্ছে যে মানে পরিবেশ থিয়েটার। এটা আবার পথনাটক না। আমি পথনাটকটা হচ্ছে যেভাবে হাটে বাজে ঘাটে যেখানে যে হতে পারে সেটা না, মানে পরিবেশটা একটা যেন গল্প হয়ে ওঠে। গল্প হয়ে ওঠে, এনভায়রনমেন্টটা যেন একটা হচ্ছে যে বিষয়বস্তু হয়ে ওঠে। সেটা সরাসরি না হলেও গল্পটাকে এমনভাবে অ্যাডাপ্ট করে নেবে মানে দুটো মিলেই যেন হচ্ছে যে একটা গল্প হয়ে ওঠে। এই তো। থ্যাংক ইউ স্যার। আর যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে ফোন দিবেন, আমি তাড়াহুড়ো করছি না যে আসলে ঠিক আছে, থ্যাংক ইউ।